সালটা সম্ভবত 1878। ইংল্যান্ডের লুটন শহরের কাছে ইংরেজ সেনাদলের একটা পল্টনের শিবির। কিন্তু সম্ভাব্য ইউরোপীয় যুদ্ধের ব্যাপারে পল্টনের সৈন্যদের বিশেষ কোনো ভাবনা চিন্তা নেই। ভাবনা তাদের একটাই, সার্জেন্ট বার্টনকে কিভাবে মুষ্টিযুদ্ধে হারানো যায়। হাড়ে মাসে 200 পাউন্ড ওজনের শক্তপোক্ত চেহারা বার্টনের। দু হাতেই ঘুষির এত জোর যে দলের আর কেউ তার সঙ্গে বক্সিং লড়তে গেলে প্রায় সঙ্গে সঙ্গেই কুপকাত হয়। সবাই এরই অভিমত, বার্টনকে বক্সিংয়ে অন্তত একবার হারাতে না পারলে ওর ঔদ্ধত্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অতএব দলের সিনিয়র অফিসার ফ্রেড মিলবার্নের উপর ভার পড়ল লন্ডনে গিয়ে একজন ভালো বক্সারকে জোগাড় করে তার সঙ্গে বার্টনের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা। ইংল্যান্ডে বক্সিংয়ের ইতিহাসে সেই সময়টা একটা সন্ধিক্ষণ। আগেকার দিনের খালি হাতের লড়াইয়ের ট্রেডিশন শেষ হয়ে এসেছে। অন্যদিকে দস্তানা পরে স্টেডিয়াম রিংয়ের মধ্যে নিয়ম কানুন মেনে বক্সিংয়ের যে আধুনিক প্রথা তা তখনও ভালোভাবে শুরু হয়নি। ফলে যে সময়ের কথা আমরা বলছি সেই সময়ে বক্সিং সমাজের সবচেয়ে নিম্ন স্তরের লোকদের খেলায় পরিণত হয়েছে। যত্রতত্র অর্থাৎ খামার বাড়িতে, আস্তা বলে যে কোনো নির্জন জায়গায় বক্সিং লড়া হতে শুরু করেছে। কোনো নিয়ম কানুনের ধার কেউ ধারত না। খেলাটা চলে গেছিল প্রায় গুন্ডা প্রকৃতির লোকদের হাতে, যাদের একমাত্র লক্ষ্য ছিল বাজি রেখে খেলা ও কিছু টাকা কামিয়ে নেওয়া। মুষ্টিযুদ্ধে কুশলতা না থাকলেও কিছু লোক চোখ রাঙিয়ে চেঁচামেচি করে নিজেদের দক্ষ বক্সার বলে ঠিক চালিয়ে দিত। এই রকম পরিস্থিতিতে বক্সিংয়ের আখড়া ও খেলাধুলার ক্লাবে গিয়ে খোঁজাখুঁজি করেও মিলবার্ন তেমন কোনো ভালো বক্সারের খোঁজ পেলেন না। হেভিওয়েট বক্সার দু একজনকে পাওয়া গেলেও তাদের চাহিদা অত্যন্ত বেশি। শেষে অ্যালফ স্টিভেন্স নামের একজন মিডলওয়েট বক্সারের খোঁজ পেলেন মিলবার্ন। অ্যালফকে সবাই এক ডাকে চ্যাম্পিয়ন বলে চেনে। ও নাকি এখনো পর্যন্ত কোনো লড়াইতে হারেনি। সার্জেন্ট বার্টনের চেয়ে ওজন কম হলেও অ্যালফ স্টিভেন্স সেটা পুষিয়ে দিতে পারবে তার অভিজ্ঞতা ও শারীরিক কুশলতা দিয়ে। এইসব ভেবে মিলবার্ন অ্যালফের সঙ্গেই পাকা কথা করে নিলেন এবং ঘোড়ার গাড়িতে করে দুজনে লুটন রওনা হলেন। প্ল্যানটা হলো এরকম, রাতটা একটা সরাইখানায় কাটিয়ে পরের দিন সকালে শিবিরে পৌঁছে যাওয়া। ট্রাফালগার স্কোয়ার হয়ে অক্সফোর্ড স্ট্রিট পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে লন্ডনের জনবহুল অঞ্চল শেষ হয়ে গেল। রাস্তা একটু ফাঁকা হতেই মিলবার্ন গাড়িটা একটু জোরে চালাতে বললেন। তার পাশেই বসে আছে অ্যালফ স্টিভেন্স, আর সহিস বেটস গাড়ির পেছন দিকে বসে। অ্যালফকে এই প্রথম খুঁটিয়ে দেখে মনে মনে খুশিই হলেন মিলবার্ন। শরীরে একটুও মেদ নেই, মুখ চোখ দেখে বোঝা যায় অসম্ভব সাহসী ও প্রকৃত লড়িয়ে। মনে হয় এতদিনে ওই গোয়ার সার্জেন্ট বার্টনকে শায়েস্তা করা যাবে। তুমি কি নিয়মিত ট্রেনিং করো? মিলবার্ন জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, নিয়মিত। সবসময় ফিট থাকার চেষ্টা করি। এই তো গত সপ্তাহেই একটা বড় লড়াইয়ে জিতেছি। বেশ, এবার কিন্তু তোমাকে যার সঙ্গে লড়তে হবে তার ওজন ও উচ্চতা তোমার থেকে অনেক বেশি। অ্যালফ একটু হেসে বলল, অনেক হেভিওয়েটকেই আমি হারিয়েছি স্যার। এটুকু বলতে পারি যে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। হঠাৎ মিলবার্ন বললেন, জানো, এই অঞ্চলে এই রাস্তায় একটা গুন্ডা প্রকৃতির বক্সার থাকে বলে শুনেছি। কেউ কেউ লোকটাকে দেখেছে, আবার কেউ কেউ বলে লোকটা নাকি কাল্পনিক। লোকটার একটা সাথীও আছে। পূর্ণিমার রাতে নাকি ওরা দুজনে এই রাস্তায় চলে আসে আর কোনো পথচারীকে পেলে তার সঙ্গে লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায়। একজন ঘুষি মারতে থাকে, অন্যজন মাটিতে পড়ে যাওয়া প্রতিপক্ষকে আবার দাঁড় করায়। এমন অনেক পথিককে এই রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে যাদের মুখ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। ভাবছিলাম আজ হঠাৎ যদি আমাদের সঙ্গে ওদের দেখা হয়ে যায়। তাহলে কিন্তু খুব ভালোই হবে স্যার। আমার খুব ইচ্ছে করে পুরনো দিনের স্টাইলে খালি হাতে লড়াই লড়তে, বলল অ্যালফ। তোমার একটু ভয় লাগবে না? ভয়? কি বলছেন? 10 মাইল দূরে গিয়েও ওদের সঙ্গে আমি লড়তে রাজি আছি। শুধু একটা জিনিস বুঝতে পারি না, ওরা যদি এতই ভালো বক্সার হয় তাহলে ওদের নাম শোনা যায় না কেন? কি জানি, হয়তো ওরা এদিকেই কোথাও ঘোড়া টোড়ার দেখাশোনা করে, বাইরে যায় না, তাই বিশেষ কেউ ওদের চেনে না। তবে ব্যাপারটা একটু রহস্যময়। আরে আরে আরে, এ কি? বলতে বলতে হঠাৎই চেঁচিয়ে উঠলেন মিলবার্ন।
এই জায়গায় রাস্তাটা বেশ ঢালু হয়ে গেছে, আর দুধারে বড় বড় গাছের সারি এমনভাবে আছে যে মনে হয় রাস্তাটা যেন একটা টানেলে ঢুকছে। রাস্তার ঢালু অংশটা যেখানে শেষ হয়েছে সেইখানে পাথরের পুরনো ভগ্নপ্রায় ও শ্যাওলা ধরা দুটো স্তম্ভ। স্তম্ভের উপরেই জং ধরা লোহার গেট এবং তারপরেই একটা পুরনো পরিত্যক্ত প্রাসাদ। এই গেটের কাছেই প্রায় ছায়ার মধ্যে থেকে একটা লোক হঠাৎ বেরিয়ে রাস্তার মাঝখানে এসে মিলবোর্নের গাড়ির ঘোড়া দুটোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ধরে ফেলল। অতএব গাড়িটা থেমে গেল। লোকটা আর একজনকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ চিৎকার করে বলে উঠল, জো, তুমি এসে ঘোড়া দুটো সামলাও, আমি আরো দুজনের সঙ্গে কথা বলবো। তখন ছায়ার আড়াল থেকে আর একটা লোক বেরিয়ে এসে বিনা বাক্য ব্যয়ে ঘোড়া দুটোকে ধরে ফেলল। লোকটা একটু খর্বাকৃতি, শরীরটা একটু গাট্টা গোট্টা ধরনের, মুখমণ্ডল লাল, নিচের ঠোঁটটা বাঁকা মতো। লোকটার পোশাকের মধ্যে নজরে পড়ার মতো জিনিস হলো অনেক পুরনো আমলের বাদামি রঙের ঝালর দেওয়া একটা ওভারকোট, গলায় কালো রঙের একটা স্কার্ফ, মাথায় টুপি নেই। ও ঘোড়ার লাগাম ধরতেই অন্য লোকটা গাড়ির উপর চওড়া কবজিওয়ালা হাত রেখে মিলবার্ন আর অ্যালফের দিকে তাকালো। চাঁদের আলোয় দেখা গেল নীল দুটো চোখ এবং সেই চোখের দৃষ্টিতে ক্রূরতা। মুখটা ভয়ঙ্কর নিষ্ঠুর, পোড় খাওয়া। লোকটা ওর সঙ্গীকে বলে উঠল, এই দুজনের মধ্যে ছোকরাটাকেই বাঁচা যাক, লড়াই ভালো জমবে। মিলবার্ন তখন রেগে উঠে বললেন, কে হে তুমি? তোমার আস্পর্ধা তো কম নয়, চাবুক মেরে তোমাকে সিধে করে দেবো। চুপ, একদম চুপ। আমার সঙ্গে এইভাবে কথা বললে ভালো হবে না বলছি। এখন তোমাদের দুজনের মধ্যে যে কেউ লক্ষ্মী ছেলের মতন হাত তুলে নেমে এসো। অ্যালফ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ মেরে রাস্তায় নেমে এসে বলল, এই যে, তুমি যদি লড়তেই চাও আমার সঙ্গে লড়ো, বক্সিংই আমার পেশা, দেখা যাক। জো, তোমায় বলেছিলাম না, এতদিনে একটা ভালো প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে। তুমি আমায় একবার হারিয়েছিলে বহুকাল আগে, সেটা বাদ দিলে আমাকে সবাই অপরাজেয় বলেই জানে। ওই ছোকরা, আমাকে দেখে তোমার কি মনে হয়? অ্যালফ উত্তর দিল, তুমি একটা উদ্ধত ও দুর্বিনীত লোক। তোমার মুখেই খালি বড় বড় কথা, সলিড কিছু নেই, শুধুই গ্যাসে ভরা। অ্যালফের এই কথা শুনে লোকটা নিজের উড়ুতে চাপড় মেরে ঘোড়ার মতো আওয়াজ করে হাসতে লাগলো। বেশ বলেছ, কিন্তু আমার সম্বন্ধে এই গ্যাস কথাটা ঠিক। যাওক, এবার এসো, চাঁদের আলো থাকতে থাকতে আমাদের লড়াইটা সেরে ফেলা যাক। মিলবার্ন এতক্ষণে লোকটাকে কিছুটা কৌতূহল ও কিছুটা বিস্ময়ে লক্ষ্য করেছিলেন। লোকটার পোশাকটা আস্তাবলে যারা কাজ করে অনেকটা তাদের মতো। টুপি, কোট, হাঁটু অবধি চাপা প্যান্ট, মোজা, এগুলি সবই নানা রঙের এবং যেন আদ্যিকালের। তবে হ্যাঁ, লোকটার পেটানো ইস্পাতের মতো শরীর দেখে মনে হয় ও অসম্ভব শক্তিশালী। লন্ডনের এই চ্যাম্পিয়ন বক্সার অ্যালফের হাতে বেদম মার খেয়ে লোকটা যদি হেরে যায়, তাহলে গল্পটা বেশ জমিয়ে শিবিরের লোকজনের কাছে করা যাবে। এদিকে এসো। এই বলে লোকটা অ্যালফকে নিয়ে লোহার গেটের দিকে এগোতে লাগলো। জায়গাটা গা ছমছমে অন্ধকার। অ্যালফ রাস্তার উপরেই লড়াই লড়তে চাইলে লোকটা বলল যে রাস্তাটা পাকা লড়িয়েদের জায়গা নয়। তোমার কি আমার সঙ্গে যেতে ভয় লাগছে? ব্যঙ্গের সুরে বলল লোকটা। তোমার মতো 10টা লোককেও আমি ভয় পাই না, জেনে রাখো, উত্তর দিল অ্যালফ। তাহলে অত কথার দরকার কি? এসো আমার সঙ্গে। বেশ, চলো। গাড়ির সহিস ঘোড়া দুটোকে ধরে রইল। ঘোড়াগুলো ঘামছিল আর যেন কোনো এক অজানা আশঙ্কায় মাঝে মাঝে কেঁপে উঠছিল। চারজনের এই ছোট দলটা, অর্থাৎ মিলবার্ন, অ্যালফ আর আগন্তুক দুজন, গেট পেরিয়ে প্রায় 50 গজ হেঁটে গাছপালায় ভরা একটা জায়গায় গেল। গাছপালার ভেতর দিয়ে একটু এগোতেই ঘাসে ঢাকা এক ছোট গোলাকার ভূমি। চাঁদের আলোয় সেখানটা ঝলমল করছে। একটু দূরে একটা বহু পুরনো পরিত্যক্ত বাড়ি। গোলাকার জায়গার একদিকটা একটু উঁচু, যেন মনে হয় এটা ওই জমিটার পাড়। জো নামের লোকটা বলল, এই যে ছোকরা, এরকম সুন্দর ন্যাচারাল বক্সিং রিং আশেপাশে কোথাও পাবে না, 20 মাইলের মধ্যেও নয়। টম, এবার এই ছোকরাকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো।
পুরো ব্যাপারটাই যেন অবিশ্বাস্য একটা স্বপ্নের মতো। এই অদ্ভুত লোক দুটো, ওদের বিচিত্র পুরানো পোশাক, কথা বলার ধরন, চাঁদের আলোয় আলোকিত এই ঘাসে ঢাকা ভূমি, দূরে একটা পরিত্যক্ত বাড়ি, সব মিলিয়ে যেন এক অলৌকিক পরিবেশ। যাই হোক, অ্যালফ আর তার প্রতিদ্বন্দ্বী টম নামের লোকটা কাছাকাছি আসতেই অ্যালফ ভয়ে বিস্ময়ে চেঁচিয়ে উঠল, এ কি? তোমার মাথায় কি হয়েছে? টমের মাথায় দেখা গেল কপাল বলে কিছু নেই। সেই জায়গায় একটা গোলাকার লাল ক্ষতচিহ্ন, ঠিক মাথার চুল আর ভুরুর মাঝখানে। তুই এখন তোর নিজের মাথার কথা ভাবছোকরা, বলল টম। ততক্ষণে সে হাত তুলে দাঁড়িয়ে। ওর চওড়া বুক, ঢালু কাঁধ আর হাত দুটো দেখলেই বোঝা যায় যে চেহারাটা পাক্কা বক্সারের। চোখ দুটো জল করছিল, ঠোঁটে নিষ্ঠুর হাসির আভাস। অ্যালফ বুঝতে পারছিল যে এত মারাত্মক প্রতিদ্বন্দ্বীর পাল্লায় সে আগে কখনো পড়েনি। কিন্তু অ্যালফও খুব সাহসী, নিজের উপর আস্থা তার প্রচণ্ড, কেননা আজ পর্যন্ত ওকে কেউ কখনো বক্সিংয়ে হারাতে পারেনি। অ্যালফও উত্তরে একটু মৃদু হেসে হাত তুলে দাঁড়ালো। লড়াইয়ের প্রস্তুতি শেষ। কিন্তু তারপর যা ঘটল তা অ্যালফের কল্পনার বাইরে। টম বাঁ হাতে চালাবে এমন ভান করে ডান হাতটা দিয়ে সজোরে এবং সপাটে মারল এক মোক্ষম ঘুষি। সেটাকে আটকানোর কোনো সুযোগই পেল না অ্যালফ। তারপরেই টম ঝাঁপিয়ে পড়ল অ্যালফের উপর এবং ওকে দু হাতে তুলে শূন্যে ছুঁড়ে দিল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো অ্যালফ। টম তখন দু হাত জোড়া করে চুপ করে দাঁড়িয়ে। প্রচন্ড রেগে গিয়ে অ্যালফ বলল, এটা তো বেআইনি খেলা হচ্ছে। মিলবার্নও বললেন, এ তো অন্যায়, সমস্ত নিয়মকানুনের বাইরে। জো বলল, এক গুলি মারো তোমার আইনের। কিরকম সুন্দর ওকে তুলে ছুঁড়ে ফেলে দিল বলতো। কি নিয়মে খেলো তোমরা? কেন, কুইন্সবেরির রুলে? ওতেই তো সবাই খেলে, বলল অ্যালফ। আমরা খেলি লন্ডনের অন্য রুলে। বেশ, তাই হোক। বক্সিং এর সঙ্গে কুস্তিও লড়ব। আমাকে তাহলে তুমি আর আগের মতো পাকে ফেলতে পারবে না। টম এবার এগিয়ে আসতেই অ্যালফ ওকে দু হাতে শক্ত করে চেপে ধরল। তারপর দুজনেই চাপটাচাপটি করতে করতে মাটিতে পড়ে গেল। 3 বার এইরকম হলো। প্রতিবারই পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে টম একটু দূরে পাড়ের মতো উঁচু জায়গাটায় গিয়ে বসছিল। এরকমই বিরতির সময় মিলবার্ন একবার অ্যালফকে জিজ্ঞেস করলেন, কি মনে হয় লোকটাকে দেখে? লোকটা বক্সিংয়ে সত্যি পারদর্শী দেখছি। গায়ে সিংহের মতো শক্তি। শরীরটা যেন একটা তক্তা। প্রচুর চর্চা করেছে, তবে শিখেছে কোথায় বলতে পারবো না, বলল অ্যালফ। কান থেকে সামান্য রক্তপাত ছাড়া অ্যালফের শরীরে চোখে পড়ার মতো কোনো আঘাতের চিহ্ন নেই। রাউন্ডের পর রাউন্ড চলতে লাগলো দুজনের লড়াই। সন্দেহ নেই অ্যালফ শক্ত প্রতিদ্বন্দ্বীর পাল্লায় পড়েছে। টমের দ্রুত পায়ের কাজ, বিদ্যুৎ গতিতে হাত চালানো, মুখে আলতোভাবে লেগে থাকা একটা বদমাইশি হাসি, এই সব থেকে বোঝা যাচ্ছিল যে লোকটা খুবই বিপজ্জনক ধরনের। বারবার চেষ্টা করে শেষে ও অ্যালফের মুখে মারল একটা মারাত্মক আপারকাট। অ্যালফ মাটিতে পড়ে গেল। জো হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, ব্রাভো টম, ব্রাভো! লাগাও রকম আরো দুটো ঘুষি, তাহলেই কেল্লা ফতে। চিন্তিত অবস্থায় মিলবার্ন এসে তখন অ্যালফকে বললেন, ব্যাপারটা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তুমি এই রকম মার খেলে আমাদের ওখানে গিয়ে কেমন করে লড়বে? তার থেকে বরং এর কাছে হার স্বীকার করে নাও। অ্যালফ উত্তর দিল, আরে গুলি মারুন আপনাদের সার্জেন্ট বার্টনের সঙ্গে লড়াই। এই লোকটাকে হারিয়ে এর মুখের হাসি মুছে না দেওয়া পর্যন্ত আমি এখানেই লড়ে যাব। কি হলো, লড়াইয়ের স্বাদ মিটেছে? টম বিদ্রুপের সুরে অ্যালফকে জিজ্ঞেস করল। উত্তরের শরীরের শেষ শক্তিটুকু নিংড়ে নিয়ে টমের দিকে খ্যাপা ষাঁড়ের মতো এগিয়ে গেল অ্যালফ। কিছুক্ষণের জন্য সে টমকে বেকায়দায় ফেলে দিলেও অক্লান্ত টম আবার ঠিক আগের মতোই হাত চালাতে লাগলো। অ্যালফের শক্তি তখন প্রায় শেষ, কিন্তু টমের ক্ষমতায় তখনও কোনো ঘাটতি নেই। টমের অবিরত ঘুষির আঘাতে জর্জরিত অ্যালফ হয়তো আর 1 মিনিট পরে ভূমিশয্যা নিত, কিন্তু হঠাৎ একটা কিছু ঘটে গেল। কাছেই গাছপালা, ঝোপঝাড়ের আড়াল থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, যেন কোনো মানব, শিশু বা জন্তু জানোয়ার ব্যথায় আর্তনাদ করছে। আওয়াজটা শুনেই টম হঠাৎ যেন অসহায় হয়ে পড়ল। ওর মুখে স্পষ্ট ভয়ের ছাপ, মুখের সেই বদমাইশি হাসি মিলিয়ে গেছে।
আর্ত স্বরে টম জোকে বলল। ওই দেখো, ও আবার আমাকে লক্ষ্য করে আওয়াজ করছে। জো আশ্বাস দিয়ে বলল, ওদিকে মন দিও না টম, ও কিছু হবে না তোমার, আগেই ছোকরাকে হারাও। না না না, তুমি বুঝতে পারছো না, যার আওয়াজ শুনতে পাচ্ছ সে আমাকে আঘাত করবেই। হ্যাঁ, তাকে আমি দেখতে পাচ্ছি, তার সামনে আমি দাঁড়াতে পারবো না। ভয়ে চিৎকার করতে করতে টম দৌড়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল। জো তারপর টমের জামা কাপড়গুলো কুড়িয়ে নিয়ে পিছন পিছন দৌড়ালো। গাছের সারির ছায়া যেন তাদেরকে গ্রাস করে নিল। মার খেয়ে প্রায় অচেতন অ্যালফ তখন কোনো রকমের টলতে টলতে এসে মেলবার্নের কাঁধে মাথা রাখল। মেলবার্ন তখন ব্র্যান্ডির বোতলটা ওর ঠোঁটে লাগিয়ে দিলেন। জঙ্গলের দিক থেকে আসা সেই আওয়াজটা তখন আরো তীব্র হয়ে উঠেছে। তারপর দেখা গেল ঝোপের মধ্যে থেকে একটা সাদা রঙের কুকুর বেরিয়ে এসেছে এবং সেটা বেরিয়ে এসে কাউকে খুঁজতে খুঁজতে দৌড়ে চলেও গেল। একটু পরে কুকুরটা যেন ছায়ার মধ্যে মিলিয়ে গেল। মেলবার্ন আর অ্যালফ তখন একটা অজানা আশঙ্কায় আবার ভয়ে শিউরে উঠলেন। কাল বিলম্ব না করে সোজা গাড়িতে গিয়ে উঠলেন। গাড়িতে মাইল দুয়েক যাওয়ার পর মেলবার্নের মুখ থেকে আওয়াজ বেরোলো, এই রকম টাইপের কুকুর তুমি আগে কখনো দেখেছো? না, কি অদ্ভুত, আর যেন দেখতেও না হয়, আর্ত স্বরে বলল অ্যালফ। রাত একটু গভীর হতেই দুজনে আশ্রয় নিলেন এক সরাইখানায়। খাওয়া দাওয়ার পর একটা পানীয় নিয়ে বসে কথা হচ্ছিল সরাইখানার মালিক মিস্টার হর্নারের সঙ্গে। হর্নার বক্সিংয়ের ব্যাপারে বেশ ওয়াকিবহাল। উনি হঠাৎ বলে উঠলেন, অ্যালফ, তোমাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কোথাও বক্সিং লড়ে এসেছো। কিন্তু কই, আজকের কাগজে তো কোনো বক্সিং প্রতিযোগিতার বিজ্ঞাপন ছিল না। অ্যালফ বলল, যাকগে ওসব কথা। হঠাৎ হর্নারের মুখটা গম্ভীর হয়ে গেল। বললেন, আচ্ছা, ব্রোকাসের সেই তথাকথিত বদমেজাজি বক্সারটার সঙ্গে কি তোমাদের পথে দেখা হয়েছিল? যদি দেখা হয়েই থাকে তো কি? আমাদের এখানকার বিখ্যাত বক্সার বব মেডোসকে ওই লোকটাই একবার ব্রোকাস কোর্টে লড়াই করতে চ্যালেঞ্জ জানিয়েছিল। লোকটার একটা সঙ্গীও আছে বলে শুনেছি। পরের দিন সকালে বব মেডোসকে গুরুতরভাবে আহত অবস্থায় ওখানে পাওয়া যায়। মেলবার্ন আস্তে মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে তাঁদের সঙ্গেই ওই লোকটার দেখা হয়েছিল। সরাইখানার মালিক তখন ফিসফিস করে মেলবার্নকে জিজ্ঞাসা করলেন, মেডোস বলেছিল ওই লোক দুটোর পোশাক নাকি আমাদের ঠাকুরদার আমলের। সেটা কি সত্যি? আর বক্সার লোকটার কপাল বলতে নাকি কিছুই নেই। মেডোস ঠিকই বলেছিল, আমাদের অভিজ্ঞতাও তাই, বললেন মেলবার্ন। সরাইখানার মালিক তখন উত্তেজিতভাবে বলে উঠলেন, ব্যাপারটা আপনাদের খুলেই বলি। এই অঞ্চলের বিখ্যাত বক্সার টম হিকম্যান আর তার বন্ধু জোরো ঠিক ওই ব্রোকাস কোর্টের কাছেই বহুকাল আগে, সম্ভবত 1822 সালে মত্ত অবস্থায় ঘোড়ার গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করেছিল। দুজনেই মারা গেছিল। গাড়ির চাকাটা নাকি হিকম্যানের কপালের উপর দিয়ে চলে যায়। মেলবার্ন জিজ্ঞেস করলেন, হিকম্যান? হিকম্যান, আচ্ছা, ওকেই তো লোকে গ্যাসম্যান নামে ডাকতো, তাই না? ঠিক তাই, ওকে অনেকেই গ্যাস বলে ডাকতো। এই সব শুনে অ্যালফের মুখ তখন চকের মতো সাদা হয়ে গেছে। সে উঠে দাঁড়িয়ে বলল, আর ভালো লাগছে না স্যার, চলুন আমরা এবার রওনা হই। সরাইখানার মালিক তখন অ্যালফের পিঠ চাপড়ে বললেন, মন খারাপ করো না, তুমি আজ পর্যন্ত একমাত্র লোক যে ওই বাজিটার হাতে পরাজিত হওনি। গ্যাসম্যানকে পিটিয়ে তুমি অনেকের প্রতি ওর অত্যাচারের প্রতিশোধ নিয়েছ। নাও, আর একটা পানীয় নাও তোমার এই কৃতিত্বের জন্য। তুমি জানো সরাইখানার এই ঘরে ও একবার কি করেছিল সেই 56 বছর আগে? মেলবার্ন, অ্যালফ ও হর্নার তিনজনেই ঘরটার চারদিকে দেখলেন। উঁচু সিলিং, পাথরের মেঝে এবং কাঠে মোড়া দেওয়াল। সরাইখানার মালিক বললেন, হ্যাঁ, এই ঘরেই এক বৃদ্ধ ভদ্রলোক আমাকে ঘটনাটা বলেছিল।
সেদিন এই অঞ্চলে একটা বড় বক্সিং প্রতিযোগিতা ছিল। টম তাতে বাজি রেখে বেশ কিছু টাকা জিতেছিল। ও আর বন্ধু জো ফেরার পথে সম্পূর্ণ মত্ত অবস্থায় সরাইখানায় এই ঘরেই এসছিল। ওকে দেখে এখানকার লোকজন সবাই ভয়ে কুঁকড়ে যায়। কেউ কেউ টেবিলের নিচেও লুকিয়ে পড়ে, কেননা ওর মুখে সেই খুনির হাসি আর হাতে একটা লোহার রড। সবাই জানতো টম মত্ত অবস্থায় খুন পর্যন্ত করতে পারে। ও কি করলো জানো? ডিসেম্বরের ঠান্ডার থেকে বাঁচতে একটা ছোট সাদা কুকুর ফায়ার প্লেসের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। টম রডের এক ঘায়ে কুকুরটার পিঠ ভেঙে দিল। তারপর পাগলের মতো হাসতে হাসতে গালিগালাজ করতে করতে টম ওর বন্ধু জোকে নিয়ে ঘোড়ার গাড়িতে বসে জোরে গাড়ি চালিয়ে দিল। পরে শোনা গেছিল ওই রাতেই দুর্ঘটনায় গাড়ির একটি চাকায় মাথা থেতলে টম মারা যায়। জো মারা গেছিল। অনেকেই নাকি এখনো ওই কুকুরটাকে দেখতে পায়, পিঠ ভাঙা, রক্তাক্ত, কেউ কেউ আওয়াজ করে, যেন কুকুরটা আজও খুঁজে বেড়াচ্ছে। তুমি নিজে লড়ার সঙ্গে সঙ্গে আরও কারোর জন্য লড়াই করেছ। অ্যালফ বলল, হ্যাঁ তা হতে পারে, তবে এই ধরনের লড়াই আমি করতে চাই না। এখন সার্জেন্ট বার্টনের সঙ্গে লড়াই করলেই যথেষ্ট। মিস্টার মিলবার্ন, চলুন আমরা বরং একটা ট্রেনে করে আপনাদের ক্যাম্পে যাই।